মারে তোর লেগে এটা আনছি জামা কাপড় ল তোমারে কতদিন কইছি হ্যাঁ এই ডাঙ্গর ঢঙ্গি মাইয়ারে আমি একদম পছন্দ করি না তারপর তুই ওর লেগে কি নিয়ে আসছিস হ্যাঁ শোনো সালেহা বেগম ও আমার মাইয়া ওরে কিছু দিলে তুমি রাগ হও কেন তোমারে কি আমি কিছু দেই না হ্যাঁ তোরই তো মাইয়া তুই তোর সাফাই গাইবি খটের সব বইরা কোন হনকার মনটা চায় একটা কিছু দিয়ে বাড়ি দিয়ে মাথাটা ভাঙ্গা ফেলাই সালেহা বেগম তোমার এই ব্যবহার কিন্তু আমার সহ্য হইতেছে না শোন এই বাড়ি আমার নামে লেখা দিছস এই বাড়ির মালিক আমি তোরা বাপ বেটি গলা ধরাধরি কইরা বাইরে আসা দূর হয় এখান থেকে আমার এইসব জঞ্জাল একদম সহ্যই হইতেছে না আমার বাড়ি থেকে আমি বাড়া যাবো হ তুই বাইরবি এই বাড়ি হইলো আমার নামে তোর নাম হয় কেমনে সালেহা বেগম তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো কামটা ভালো করতেছো না আমারও সহ্য হইতেছে না অনেক সহ্য করছি তুমি ওই বাপ বেটির ঢং দেখা আমার মনটা চায় আমার নিজের গলায় আমি নিজেই দড়ি দিই সালেহা কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছিস আজকে আমি তোরে খুন করে পালাবো কারা তুই অনেক করা আব্বা কত আদরই না করতাম আমার মা মারা যাওয়ার পর তুমি আমার মা তুমি আমার আব্বা ছিলা কি উঠান বলে অপরিষ্কার চোখে পড়ে না তুই উঠান জানো না দিয়ে কেমনে বসছস খাইতে হ্যাঁ তুই কেমন মাইয়া তোর মাই কত জানি অপরিষ্কার আসছিল রে তুই তো তার পেটেই হইছস তাই না তুই আর ভালো হবি কেমনে কোনো কাজ নাই কাম নাই তিন বেলা খালি খাওয়া আর খাওয়া রক্ষসী মাইয়া কোথাকার কান খুলা শুনা রাখ এই সংসারের প্রত্যেকটা কাজ তোর করতে হইব তা না হইলে কিন্তু ভাত নাই বুঝছস এমন বইয়া রইছিস কেন আমি ভাইঙ্গা পড়তাম মায়ের অগোচরে তুমি এসে আমার সান্ত্বনা দিতা মারে তুই কিছু মনে করিস না পৃথিবীতে সব মানুষ সমান হয় না নিজের বিবেক বিবেচনায় ক্ষমা করতে হয় আমি যদি আগে জানতাম এটা রাক্ষসী হইব তাহলে ওইরকম রাক্ষসী মায়ের আমি কোনোদিন বিয়া করতাম না কান্ত না আব্বা সবই আমগো কপাল আর আমার তো সয়ে গেছে আল্লাহ আল্লাহ করে তোরা যদি আমি একটা ভালো পোলা রাতে তুইলা দিতে পারি তাহলে এই সব অত্যাচার আমার আর অত্যাচার মনে হইব না রে মা চোখের পানি মোছাইয়া দিতা মাথায় হাত বুলাইয়া দিতা মনে হইতো এক পটের ছায়া আমার মাথার উপরে আছে রুমি 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 ঘরে আছো রুমি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আর কেমন থাকা ছিলাম তো ভালোই কিন্তু এই যে মাঝখান দিয়া একটা পারিবারিক দুর্ঘটনায় তোমার মায়ের হাতে বাপের মৃত্যু এই তোমার লাইগা আমার পরাণটা খুব কান্দে খুব পড়ে আমার সকল চিন্তা এখন তোমার লিয়া চাচা আমনে না আমারে তুই করে কইতেন আজকে হঠাৎ তুমি করে কইতাছেন যে আরে তুমি নিয়ে পড়া রইছো যে লোকটা মানে তোমার বাপ আমার ভাই হেই নাই আর তুমি দিয়া কি হইব এই সবার মাথায় থাকে আমার মনে হয় তুমিই ভালা আসলে কি ঘটনা হইল কিছু কইবেন না মানে তোমার কিছু প্রয়োজন হইলে আমার জানাইবা আমি তোমার সবচেয়ে কাছের প্রতিবেশী মানে আমি তোমার সবচেয়ে কাছের লোক তাই না আমরা মনে কিছু কইতেইছিলেন চাচা চরিত্র মহামূল্যবান সম্পদ আমি লাশ শরমের মাথা খাইয়া তোমারে কইতাছি তোমার আমার খুব ভালো লাগে আমি বিয়া করবো আপনি আমাদের বিয়ে করবেন মানে আপনার কত বড় সাহস আপনি আয়না চেহারাটা একবার দেখছেন হ্যাঁ আর আপনি না আমার চাচা লাগেন চাচারে কেউ বিয়ে করে তার মধ্যে আপনার 3টা পোলা বাইন আছে কি চাচা আমি তোমার আপন চাচা
আমি হলাম গ্রাম সম্পর্কিত চাচা, প্রতিবেশী চাচা। আর প্রতিবেশী হিসাবে তোমার দেখভাল করা আমার দায়িত্ব। তোমার যদি কিছু হয় এটা আমার মান ইজ্জতের প্রশ্ন। বিপদগ্রস্ত নারীরে বিয়ে করা উত্তম। কয়টা বিয়ে করলাম এইটা বড় কথা না, একটা অবলা নারীর উপকার হইল কিনা এইটা হইল বড় বিষয়। বাহ, খুব উপকারী কথা বলছেন। এমনকি আপনি যাইবেন না আমি লোক জড়ো করব? লোক জড়ো করবা? শোনো, আমি না ছোটবেলা থেকে খুব তেন্দর। আমার যে নদীতে ফেলাইতে চায় আমি তার সমুদ্রে ফেলাই দিই। হ্যাঁ, লোক জড়ো করে কোনো লাভ হইব না, উল্টা দেখবা তুমি ফাইসা গেছো। আসলে তোমার মতন একটা মাইয়া এই বানের পানিতে ভাইসা যাইব, এটাকে আমি থাকতে দেখতে পারি? কো তুমি কো এটা উচিত? আপনি এখন জান চাচা। এই নো চাচা, বাইরের লোকজনের সামনে তুমি আমার চাচা কইয়া ডাকবা, আর নিজেকে মধ্যে আমি তোমার পেয়ারের আলিম। হ্যাঁ, কি নরম হাত, কি ঠাকুরটা করছো। আমনে যে এত বড় একটা লুচ্চা আমার জানা ছিল না। জানেন দিয়া যে প্রস্তাবটা দিলাম একটু ভাইবা দেখো, সুখের অভাব হইব না, বুঝছো? পেয়ারে রুমি, ইতি তোমার পেয়ারের আলিম। আসি, ইতি আলিম। তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে। রুমি কেমন আছো? জানতাম এই সময় তুমি কামের থেকে তো বাড়িতে ফিরবাই। ভালো আছে ভাই। এত ভয় পাইতেছো কেন? আমার দেখে ভয় পাওয়ার তো কিছু নাই। কয়টা টাকাই তো ধার নিছো, তাই না? সময় হলে ফেরত দিবা, এটা নিয়ে তো ভয় পাওয়ার কি আছে? আর এই যে খবরদার, বারবার কিন্তু ভাই ভাই করবা না, একদম বুকের মধ্যে কিন্তু গিয়ে লাগে, আর ভাই শুনতে ভালো লাগে না। আপনার থেকে যে টাকাগুলো ধার নিছি সেগুলোই তো এখনো দিয়ে দেইনি, আবার কি করে টাকা ধার চাই বলেন ভাই? দেখো তো, এরকম করে ভাই ভাই দেখো না তো বুকের মধ্যে দুম করে ওঠে। আর এরকম যে ভয় পাইতেছো আর এত করোনার কথা কই না, তোমার কষ্টের কথা শুনলে কিন্তু খারাপ লাগে। আমি কিন্তু আর সবার মতো না। সবাই কি কয়? সবাই কয় ওই টাকা পয়সা ধার দিলে নাকি সম্পর্ক নষ্ট হয়। আর আমি কি মনে করি জানো? টাকা পয়সা ধার দিলে সম্পর্ক সৃষ্টি হয়। সেটা সবার সাথে না। এই গ্রামের মানুষজন আমার কষাই টসাই কত কিছু বলে, একদম পাড়া দিয়ে তুইলা কারো কলা ধরে টাকা আনি। তারা তো আর তুমি না, তুমি তো তুমি সুন্দর, অপরমা, চাঁদ। মানে টাকা লাগলে নিবা, ওই যে ফেরত দিতে হবো না, দিবা তো সময়, একটু সময় দিবা, ওই 2-3 ঘন্টা দেখবা টাকাটা উসুল হয়ে যাবে, বুঝো নাই? 2-3 ঘন্টা 1 ঘন্টা সময় দিলেই যদি সব টাকা পয়সা উসুল হয়ে যায়। তোর টাকা তুই সময় মতো পাওয়া যাবি, তার আগ অব্দি আমার চোখের সামনে আসবি না। যা। সিজি বোকা কই ডাকে? যা। সিজি বোকাটাকে কই? টাকা জীবনে অনেক খারাপ সময় আসে রে মা। মানুষের জীবনে অনেক ভাগ, এই ভাগ এক একটা পরীক্ষা। এই পরীক্ষায় ধৈর্য ধরে থাকতে পারলে তুই পাস। যত ঝড় আসুক কখনো হতাশ হবি না। আমার তো তুমি ছাড়া কেউ নাই আব্বা। দাও না, আর দিন অত্যাচার সহ্য করার পর তুমি যখন মাথায় হাতটা দিয়ে দাও না, আমি সব ভুলে যাই। মারে, এই হাত তো সারা জীবন তোর মাথায় থাকবো না, থাকবো শুধু বাপের শিক্ষাটাই। মাংসের কথায় কান দিবি না, জীবনটা তোরই তৈরি করতে হইব। কষ্টের পর ফল আসে মা, ফল আসে। এত এত মহাপাপ
এই জীবন মঞ্চের নাটক শেষ না হওয়া পর্যন্ত আমি কেন নিজের প্রাণ বিসর্জন দিব? নিজের জীবন নিজে নেওয়ার তো অধিকার তো আমার নাই। এটা অন্যায়। কেটা তার নিজের মুখ দিয়ে কি করবো এটা তো আমার হাত নাই। আমার নিজের ঘুরে দাঁড়াইতেই হইব। কিরে বোন, কিছু কবি? ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কইতে পারেন বড় ভাইয়ের কাছে একটা ছোট বোনের আবদার। বড় ভাই মানে? আমি তো তোর বড় ভাই। শোন, আমার এটা ভেবে খারাপ লাগতেছে যে আমার বোন তো এতদিন আমার কাছে কিছুই চায়নি, আজকে একটা আবদার নিয়ে এসে। আমার যতই কষ্ট হোক আমি আমার বোনের আবদার পূরণ করবই করবো। তুই কয়ে ফেলা, কি কইতে চাস? ভাই, আপনি তো আমার ছোট দিয়ে বড় হইতে দেখছেন। হ্যাঁ আবার সৎ মায়ের সংসারে কেমনে আসলাম এটাও দেখছেন। হ্যাঁ বোন, আমি সবই দেখছি। সত্যি কথা কইতে কি বোন, বিশ্বাস কর, তোর জন্য আমার খুব কষ্ট লাগে, মায়াও লাগে। তরই যায়নি সৎমাটা না, সাসারে কি নির্মমভাবে খুনটাই না করলো। আমি না ওই ডায়েরির না ফাঁসি চাই। আমরা গ্রামে সবাই জানি সাসা কত ভালো মানুষ আছিল। এবার তো আব্বা পাইছে নাই, আমার তোর কেউ নাই। ভাই, আপনি আমার একটা চাকরি জোগাড় করে দিতে পারবেন? আমি না আর পারতেছি না ভাই। বোন রে, সত্যি কথা কইতে কি, চাকরির বাজার এখন খুবই খারাপ। তারপরও তুই যখন কইছস, আমি দু একজনের কথা কয়ে দেখি কি করা যায়। তুই এত টেনশন করিস না, আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। ভাই, আমি খুব কষ্টে আছি ভাই, আপনি একটু দেখেন ভাই। আচ্ছা, আমি যে লোক ঘুরে চাকরির কথা কমো, এরা তো প্রথমেই তোর বায়োডাটা চাইবো, সিবি চাইবো। তুই কি এগুলি বানাইছস? ভাই, আমি জহির ভাইয়ের দোকান থেকে একটা সিবি বানাইছি, আপনার লাগে লইছি দেন। বাহ, খুব ভালো হয়েছে। ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হইবই। চল, অনেক রাইত হয়ে গেছে, তোর বাসায় দিই চল। বেলটা কাজ করছে না রে। এই জি, আপনি এদিকে আসেন। জি বলুন। অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি সাইকেল নেমে পিছে ঘুরঘুর করতেছেন। কিষান, কিষান। না না, মানে ওই আমি, আমার নাম মাহমুদ। এই 2 গ্রাম পরেই সরগ্রামে আমার বাসা। বাবা মার একমাত্র ছেলে, মাত্র শেষ করলাম। আর আপনাদের গ্রামটা সুন্দর, এই পাশ দিয়ে যাচ্ছিলাম। এই যে সরল গ্রামের সরল যুবক, আমি জিজ্ঞাইছি আপনার নাম কি, আপনার বাড়ি কই? হ্যাঁ, আমি কইতেছি আপনি আমার পিছে ঘুরঘুর করতেছেন কেন? ওই মানে ও ঘুরঘুর ঘুরঘুর হতে যাবে কেন? আসলে হয়েছে কি, অনেকদিন পর গ্রামে আসলাম তো, তাই গ্রামটা একটু ঘুরে দেখছি। মানে ঘুরতেছেন ভালো কথা, কিন্তু আমি তোর মানচিত্র না যে আমার পিছে আঁকাবা কয়া ঘুরা ঘুরা আপনার সব গ্রাম দেখা লাগবো। হ্যাঁ না, আসলে মানে আপনি তো ভালো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তা আমিও ভাবলাম যে মানচিত্রের মতো আঁকাবাঁকা করে না গিয়ে ওই আপনার সঙ্গে ভালো রাস্তা দিয়ে হেঁটে যাই। আচ্ছা, তো সাইকেল নিয়ে তো আপনি আমার সামনে থাকবেন, তো তখন থেকে দেখতেছি আপনি আমার পিছে পিছে আসতেছেন কেন? মানে হয়েছে কি, অনেকদিন পর গ্রামে এসে সাইকেল চালাচ্ছি তো পাটা ব্যথা হয়ে গেছে সাইকেল চালাতে চালাতে, এই জন্য খুব দ্রুত চালিয়ে আপনার সামনে যেতে পারছিলাম না। সাইকেল? তাইলে সাইকেল ঠেলার জন্য কাউকে নিয়ে নিতেন সাথে? আসলে ওরকম বিষয় না, ওই সুন্দর রাস্তা, সুন্দর গ্রাম, তার চেয়ে বড় কথা যে সামনে একজন সুন্দর মানুষ, সব কিছু মিলিয়ে আসতে যাওয়াই ভালো। তাইলে যান, সুন্দর জিনিস দেখতে দেখতে সামনে যান। ঠিক আছে, যাচ্ছি। আসলে ওই
মাত্র মাস্টার্স শেষ করেছি তো, চাকরি খুঁজছি, আর ওই বাবা মাও পাত্রী খুঁজছে, এই আর কি। ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু এসব কথা আপনি আমার কইতেছেন কেন? তারপর তারপর কি হলো? কেন অসুস্থ হয়ে গেলা? এবার মনে হয় তোমার জীবনের গল্পটা একটু সুন্দর হবে। বলো বলো বলো। 2 দিন ধরে না খাওয়া ছিল, তাই পেটে অ্যাসিডিটি হয়েছে। তারপর ছেলেটা কি করলো? সে কি ওখান থেকে চলে গেল? না, তাহলে এরপর থেকে তো কত শুধু ওর সাথে। মানে? ওখান থেকেই আমার জীবনের গল্পের একটা নতুন মোড় নেয়। কিরকম? এবার বোধহয় তোমার জীবনে প্রেম প্রীতি শুরু হবে। ওর দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে। আমি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ও দ্রুত সাইকেল চালিয়ে আমার জন্য ওষুধ নিয়ে আসে, এবং ও বলে যে আমার পেটে অ্যাসিডিটির কারণে এমনটা হয়েছে। তোমাকে আমার আর কিছু বলার নেই, আমার জীবনের সব কথাই তুমি শুনেছো। আমি অনেক দুঃখী মাহমুদ। সুখ কি, সুখ কেমন হয় এটা না আমি কখনো বুঝিনি, তবে তুমি আমার জীবনে আসার পরে সুখ আমাকে ছুঁয়ে গেছে। এটা আমার জীবনের অনেক বড় একটা কমপ্লিমেন্ট। আমি যে কারো সুখের কারণ হব এটা আমি ভাবতেই পারিনি। সত্যি? আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম তুমি একটা লক্ষ্মী মেয়ে। আর এখন তো কাছ থেকে দেখছি। কি দেখছো? দেখছি এই মেয়েটা হচ্ছে আমার প্রিয় রজনীগন্ধা, আর সেই প্রিয় ফুল হয়ে তুমি চারদিকে সুবাস ছড়াচ্ছ। সৎ মায়ের অত্যাচারে কখনো বুঝিনি যে আমি কারোর জীবন রজনীগন্ধা হতে পারবো। আসলে মানুষ যখন আন্ডার প্রেশারে থাকে তখন তার ব্রেনে পজিটিভ কোনো কিছু ক্রিয়েট হয় না, সে তার এইম এবং ড্রিম দুটোই হারিয়ে ফেলে, মানে ক্রিয়েট হয় না। তো দিনকে দিন এভাবে চলতে থাকলে সে হতাশায় পড়ে যায়। বাহ, তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা করো। এই যে আমার সারা জীবনের গল্পটা খুব সুন্দর করে 2 লাইনে ব্যাখ্যা করে দিলে। তুমি কিন্তু আমাকে প্রশংসা করে ফুলাচ্ছ। একটু এরকম কিছু না, জানো আমার না ভাবতে খুব ভালো লাগছে যে একটা সুন্দর ছোট্ট একটা সংসার হবে, সেখানে তুমি আর আমি, আমাদের ফুটফুট একটা বাচ্চা হবে, অনেক সুন্দর করে আমি আমার সংসারটা সাজাবো, বাচ্চাকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো। তোমার ভালো লাগছে না? কেন লাগবে না? আমার প্রিয় মানুষটির সুখ হচ্ছে প্রকৃত সুখ, এটাই হচ্ছে আমার সুখ। সত্যি ভালোবাসার পুরুষ এমন হলেই না নারীরা সুখী হয়। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে যাচ্ছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না, আমাকে তোমার এগিয়ে দিয়ে আসতে হবে না। কেন? আরে মানুষ দেখলে বাজে কথা বলে। তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে সাবধানে যাও। হ্যাঁ, ওকে ওকে। সাবধানে দেখে শুনে যাবো। ওকে। এই এই এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাতিজা দাঁড়াও। জি, আমাকে বলছেন? কি আজব কথা কও, এই আশপাশে কেউ আছে? তোমারই তো দাঁড়াইতে কইছি। ও হ্যাঁ, কেউ নেই। ঠিক আছে বলেন, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমারে তুমি চিনবাও না,
কিন্তু আমি সব কিছু চিনেই তোমার কাছে আইছি। আমাকে চিনে ঠিক মানে বুঝলাম না, মানে আপনি আমাকে চেনেন? আমি তো এই গ্রামে ছিলামও না অনেকদিন। তুমি শহরে লেখাপড়া করো, সরল গ্রামে তোমার বাড়ি, মা বাবার একমাত্র সন্তান, পড়ালেখা শেষ, এখন চাকরি খুঁজতেছো। আরো কমু? ও ও মাই গড, আপনি দেখি আমার সম্পর্কে সবই জানেন, সব খোঁজ খবরই রেখেছেন। আচ্ছা, আপনি গোয়েন্দা পুলিশের লোক না তো? বাজান মজা পাইলাম। না না না, আমি গোয়েন্দা পুলিশ কিচ্ছু না। তবে তোমার বিষয়ে খোঁজ খবর নেওয়ার লাইগা আমি কিন্তু গোয়েন্দাই হয়েছিলাম। আচ্ছা, তাহলে এবার খোলাসা করে বলেন তো আমাকে আপনার কি দরকার? আমার কিন্তু দরকার না, আমি পুরাপুরি বিনা স্বার্থে তোমার দরকারে, তোমার উপকারের লাইগা আমি তোমারে খুঁজতেছি। আমি মানুষ খারাপ না, আর আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়েও তোমার সাথে দেখা করতে আসি না। তো চাচা এবার বলেন যে আপনি আমার কি উপকার করতে চাচ্ছেন? তুমি রিসেন্টলি একটা মাইয়ার লগে সম্পর্কে জড়াইছো, কথা সত্য? একদম সত্য, আমরা তো বিয়ে করব। হ্যাঁ, এই তো লাইনে আইছো, এইবার লাইনে আইছো। এখন কথা হইল, তুমি হইলে একটা ভালো ফ্যামিলির পোলা, তোমার কি ওই পচা ধসা মাইয়াটারে বিয়ে করা উচিত? হ্যাঁ, তোমার লগে যায়? পচা ধচা মানে? দেখুন, মুখ সামনে কথা বলুন। ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমি আপনার মুখের চাপার হাড়গুলো আছে না, একদম ভেঙে দেব। এই তেজটা আমার খুব ভালো লাগছে। এই তেজটার দরকার আছে তো, প্রেম করতেছো, তেজ থাকতে হইব না? অবশ্যই থাকতে হইব, কিন্তু ভুল জায়গায় তেজ দেখাইয়া সেই তেজে নিজেই জইলা পুরা মইরা গেলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? আপনি আলিফ লালার ডায়লগ বাদ দিয়ে মূল কথা কি সেটা বলুন। মাইয়াডার বাপ মা কেউ নাই, এমনকি তার 3 কুলে কেউ নাই, গরিবের থেকেও গরিব। ওই মাইয়াটারে বিয়ে করে তুমি কি পাইবা? তুমি একটা ভালো বংশের ভালো ফ্যামিলির পোলা, তোমারও তো একটা শ্বশুর বাড়ি থাকতে হইব না? তোমার বাপ মায়ে তো কইব ওইটা আমগো শ্বশুর বাড়ি, ওইটা আমার পোলার শ্বশুর বাড়ি। হ্যাঁ, কি দেখাইব? কিচ্ছু নাই। এতক্ষণে আমি বুঝলাম আপনি আসলে একটা কুটিল স্বভাবের লোক, আপনি একটা জঘন্য। মানে আপনার মতো লোক দিয়ে সমাজটা ভরে গেছে। এই মেয়ে, ও একটা গরিব মেয়ে বলে ওর কি বিয়ে হবে না? গরিবদের কি বিয়ে হয় না? এইসব আপনি পেয়েছেন কোথায়? বয়সটা আমার এমনি বাড়ে নাই, এই যে দাড়ি কোটা পাকছে না, এটা বয়সেই পাকছে, আর এটার অভিজ্ঞতাও অনেক, বুঝছো? এখন প্রেমের তেজে টকবক করতেছো তো কিছু বুঝতেছো না, বয়স হইলে ঠিকই বুঝবা। আপনার মতো কুটিল লোকদের এরকম দাড়ি গোপচুল আরো কম বয়সে পেকে কবরে যাওয়া উচিত। কুটিল লোক কোথাকার। মৃত্যু কামনা করলা? আচ্ছা করো, মানুষের উপকারের জন্য যদি আমার মৃত্যু কামনাও হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা অন্য জায়গায়। ওই মেয়েটার চরিত্র সুবিধাজনক না। আপনি মেয়েদের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছেন? বাহ, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার নামটা কি বলেন তো? আমি মোহাম্মদ আলিমউদ্দিন, তোমার সেই পীড়িতের লোক রুমির বাড়ির পাশেই আমার বাড়ি। আচ্ছা, আপনি সেই আলিমউদ্দিন না? রুমি আপনার কথা আমাকে বলেছে। আপনি যে একটা লুচ্চা বদমায়েশ সেটা আমি জেনে গেছি অলরেডি। শোনেন, আপনি যদি শুরুতে আপনার নামটা বলতেন, আমি জাস্ট স্যান্ডেল খুলে আপনার 2 গালে জুতার বাড়ি মেরে এখান থেকে চলে যেতাম। জানেন, আরে রুমি, তুমি আমার কথা তোমার না করে কইয়া দিছ। এই অপমান মোহাম্মদ আলিমউদ্দিন সহ্য করব না। এই খোলা আসমানের নিচে আমি চ্যালেঞ্জ দিয়া থইলাম, এই পৃথিবীর একটা মানুষও যদি তোমারে পায় সেটাই আলিমউদ্দিন। আমি ছাড়া তোমারে কেউ পাইব না, এটা চ্যালেঞ্জ। আমার না কিছু ভালো লাগতেছে না মামু। কেন, কোন সমস্যা? কি হয়েছে? আমি তো একটা সমস্যাগ্রস্ত মেয়ে, আমার আবার সমস্যা হবে না? আরে বাবা, সমস্যাটা কি সেটা তো বলবে, না বললে বুঝবো কি করে? ডেইলি যা ঘটে সেইটাই। ও যে আলিমউদ্দিন আছে না, ওর সঙ্গে গতকাল দেখা হয়েছিল। সে বলতেছিল তোমার সঙ্গে নাকি দেখা হয়েছে, তুমি নাকি ওকে বলছো ওর সম্পর্কে তুমি সব কিছু জেনে গেছো। এটা সে খুব খেপছে, কালকে আমার কাছে আসছিল। লোকটা না একদম ভালো মানসিকতার না, মানে এত বড় একটা বদমাইশ লোক। এরকম আলিমউদ্দিন আমাদের সমাজে চারোপাশে লুকিয়ে আছে। ওই ব্যাটারে আমি মানে মনে হচ্ছিল কি জানো, কালকে ওকে জাস্ট পুঁতে ফেলি ওখানে। হয়েছে থাক, তো শিয়ানগিরি দেখাইতে হবে না, ওরা তো এমনিতেই ভীতু।
শক্তপোক্তভাবে একটু ভয় দেখালেই ওরা লেজ গুটে পালাবে, বুঝছো না? আচ্ছা, তোমার কোনো সমস্যা বা ক্ষতি করার চেষ্টা করেনি তো? না, তবে লোকটা না অনেক ধুরন্ধর। অনেকক্ষণ থেকে দেখতেছি তোমার মুখটা ভার ভার, কিন্তু স্বাভাবিকভাবে কথা বলার ট্রাই করতেছে। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা না, ঠিক আছে। আমি এমনিতেই হয় না মাঝে মধ্যে, ওরকমই আর কি। ওই আলিমুদ্দিনের ঘটনার জন্য তোমার মন খারাপ নাকি শরীর খারাপ? কি ব্যাপার বলো তো? ব্যাপার কিছু না। আচ্ছা, আমার কথা ছাড়ো, শোনো, ওই তুমি যে জবের ট্রাই করছিলে ওটার কোনো আপডেট আছে? না, এখনো নেই, তবে চেষ্টা করছি। আমার একটা জব খুব দরকার, কিন্তু মফস্বল এলাকায় না জব পাওয়াটা খুব কঠিন। তোমার জবটা হলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। তা তো জানি, কিন্তু তোমার যাবার বিষয়টা তো বললাম না। আচ্ছা, ওই দিন যে তুমি ইন্টারভিউ দিয়ে আসলে না, ওরা কিছু বলছে? কিছু তো বললো না আমাকে। ইন্টারভিউ তো দিয়ে আসলাম ভালোই, কিন্তু এখনও কিছু জানায়নি। তবে রুমি, আমার না তোমাকে একটা কথা বলা দরকার। হ্যাঁ, বলো না। রুমি, আমি এখন তোমাকে যে কথাটা বলতে চাই, আমি জানি তুমি এই কথা শোনার পর খুব কষ্ট পাবে, কিন্তু আমি চাই না তুমি সারা জীবন এই কষ্ট নামক পাহাড়ের নিচে চাপা পড়ে থাকো। এটা তো বুঝলাম, কিন্তু কি কথা না বললে কি করে বুঝবো? রুমি, আমি না তোমাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ? এটাই সত্য। আজকে আমাদের শেষ দেখা। কি? আমার তো তুমি ছাড়া দোকলে কেউ নেই। আমি তোমার হাত ধরে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখছি। আমার কি দোষ? এটা কি করে সম্ভব? তুমি এগুলো কেন বলতেছো আমারে? কি করে সম্ভব? এটা অসম্ভব ছিল রুমি, কিন্তু আমার আর কোনো কিছুই করার ছিল না। আমি যে আমার বাবা মায়ের সিদ্ধান্তের কাছে নিরুপায় হয়ে গেছি। রুমি, তুমি জানো যে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, কোনোদিন তাদের অবাধ্য হয়নি, আজকেও কোনোভাবেই অবাধ্য হতে পারছি না। বিশ্বাস করো, আমি আমার বাবা মাকে খুব বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় না, তারা কোনোভাবেই চায় না আমি তোমাকে বিয়ে করি। রুমি, প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কি ক্ষমা করে দেব? তুমি তো চলে যাচ্ছ, আমি কি করছি সেটা বলে যাও। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমি তোমার সাথে বাঁচবো না, আমার ছেড়ে দেব না। বেটা, এই মাসি মাল মূল তো পেটে পড়ে নাই, মাথা প্রচুর গরম। কি যে করবো আজকা? বন্ধু, আমিও সকাল ধরে একটা মাল খাই না রে, আমারও মনে হয় খুব খারাপ হয়েছে। আজকে যারই পামু আরে বই যা তুমি। আপা, এ আপা। আমি ও, আপনি এদিকে আছেন, কথা আছে। আপা, ওই যে জলিল মিয়ারে চিনেন না, মোটরসাইকেল চালায় যে? না ভাই, আমি চিনি না। আরে খারান, এত ব্যস্ত কেন আপনি? আর কিছু বলবেন? কোনো কথা কবি না, যা আছে সব বাইর কর, আনালে কিন্তু কল্লাটা ফালাই দিব কিন্তু। বেটা, এই সামনে থাকতে আবার তোর আবার জিজ্ঞেস করতে হয়। এই একদম খারাপই না, সোজা বাইতে যাবি, সামনে দেখলে একদম কল্লা ফালাই দিব। এই বেটা চল, যা। চল। ভাই,
কিসে? এই আবার কি? আবার ডাকতেছিস কে? তোরা না করলাম সোজা চলে যাবি? আমার কাছে আর একটা জিনিস আছে। আর একটা জিনিস আছে? আমার মায়ের শেষ উপহার, এটাও নিয়ে নিন, আমার লাগবে না। দোস্ত, এত বছর ধরে সিউরি চিন্তাই করি, খাওয়ার আগে আমাকে দিয়ে দিল, ব্যাপারটা ঠিক বুঝলাম না। তুই ঠিকই বলছিস। চল। এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা, আমাকে বিষয়টা জানতে হবে। চল। গফুর ভাই, মাছ ধরা বললে আমার বাসায় পাঠান। চৈত্র মাসে আকাশেতে সাদা মেঘের সালাম। ওয়ালাইকুম। আচ্ছা সুলতান, তুমি আমার চাচা কইলে কে? তোমার বাপের ডাকে আমি চাচা, সেই সুবাদে তুমি হইলে আমার গ্রাম সম্পর্কিত ভাই। তুমি আমার চাচা কইলে কি মনে করিয়া? এই সহজ বিষয়টা বুঝলেন না? ওই যে একটা সেলম শোনেন নাই, আমার বাপ যার শ্বশুর তার বাবা আমার শ্বশুর। ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা আপনার চাচা আর আপনি আমার চাচা, তো হিসাব ক্লিয়ার না? তাই এনে কি বসিমালা ছেড়ে দিচ্ছেন না? সারি নাই, টোপ দিয়ে বয়েছিলাম সকালতে, কোনো মাছই খায় না। পরে গফুর ভাইরে পাইলাম, কইলাম তুমি সিপটা লয়ে বসো, মাছ পাইলে আমার বাড়িতে পাঠাই দিও। ধৈর্য, ধৈর্য অনেক বড় একটা ব্যাপার। ওই যে শুনেন নাই, সবুরে মেয়া ফলে, সবুর করতে হবে। আমি সুলতান যদি মনে করি আমার মাছ ধরা প্রয়োজন, তাইলে বললাম আমি আপনার মতো বড়দের মতো টোপ ফালাম না। টোপ ফালায় মাছ মারে বলদে, কখনো একটা টোপ পরবো, একটা মাছ উঠবো, একটা দুইটা তিনটা। যদি আমার নিয়ত থাকে মাছ ধরবো, তা বসি দিয়ে না, বেড়জাল দিয়ে ধরবো। এমন ভাবে বেড়জাল দিয়ে মাছ উঠামো, একটা মাছও পুকুরে থাকে। আমার মনে হয় তুমি কি কইতেছ আমি বুঝতে পারছি। আমি কিন্তু অজায়গায় টোপ ফেলি নাই, জায়গা মতোই টোপ ফেলছি। ওই যে বসন্তকালে কিছু পাতা দেখবা, বাতাসে এদিক সেদিক উড়া যায়, তা আমি ওইখান থেকে একটা পাতা ধরতে চাই, সমস্যা তো নাই। ওইখানেই সমস্যা। ওই যে কইলেন না বসন্তকালের পাতা বাতাস, শোনেন, বাতাসের বেগ যখন বাইরে যায়, জোরে আসে, প্রবাহিত হয়, তখন কি হয়? তুফান আসে। আর যখন তুফান আসে, কত মানুষের ঘর বাড়ি, চাল, অফিস আদালত উড়ে নিয়ে গেল, বউ বাচ্চা সংসার ভাঙে গেল। সুলতান, তুমি আমারে কি কইতে চাইতেছো আমি খুব ভালো বুঝতে পারতেছি। তুমি যে খোঁচাটা মারতে চাইতেছো সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, কিন্তু সমস্যা হইলো তোমার এই খোঁচাটা আমার কাছে কাজে লাগবে না। আমি না ছোটবেলা থেকে চরম বান্ধব, ওই তুফান যদি আমার দিকে আইতে থাকে না, আমি ওটার মোড় ঘুরায় ফেলতে পারি। আর তোমার সম্পর্কেও জ্ঞান বুদ্ধি কিন্তু আমার কাছে আছে, অনেক অনেক খবর আমি রাখি। পাশের গ্রামে ব্যাপারীর মাইয়ারে তুমি আস্তে আস্তে একটু ব্রেক মারেন, সব কথা সব জায়গায় কইতে হয় না। যে পুকুরের কান আছে, এই খবর যে আপনার কাছে ওইটা জানতাম না। শুনেন, ওই আমার মনে হয় কি, এই আপনি কইলেন না আপনি একটা বান্দর, আমিও বান্দর, আপনি পুরান বান্দর, আমি নতুন বান্দর। এই বান্দরে কেঁচাল হয় না, সমঝোতা করে চলাই উচিত। এইটাই হলো আসল কথা। আর এর লেগে আমি কইতাছি কি, আমাকে দুইজনের মধ্যে একটা চুক্তি হওয়া উচিত। দুজনে মিলে চেষ্টা করি, যে আগে ভাগে নিতে পারে। হ্যাঁ, তুমি লইলে আমারে দিলা, আমি পাইলেও তোমারে দিলাম, হলো না? সেটা তো করা যায়। হ্যাঁ, সম্পদ তো আর আমাদের না, অন্য সম্পদ খাবো, কিন্তু সমস্যা তো একটা আছে, ওই যে বয়সের পার্থক্য। সুলতান, তোমার জ্ঞান বুদ্ধির সমস্যা আছে। তোমার জানা নাই পৃথিবীতে কয়েকটা জায়গা আছে যেখানে বয়সের কোনো ব্যবধান কাজ করে না। এর মধ্যে একটা হলো জেলখানা, আর আরেকটা হইলো আকাম কুকাম। এই আকাম কুকামে চাচা ভাতিজা বাপ পোলা মামা ভাইনা কোনো ব্যবধান কাজ করে না। উদ্দেশ্য একটা, কাজকর্ম একটাই। ওইটা এই যে কত সুন্দর করে বুঝাইলেন, বুঝলাম, কিন্তু আমার একটু সমস্যা আছে, একটা শর্ত আছে। ওই যে যদি একটু দাড়িতে কলম করে নিতেন তাহলে যাইতো আর কি দুজন। আর আচ্ছা, যেদিন আমরা মধু খামো ওই দিন কালা করে দেবো, ঠিক আছে? যাও। সিপাই পড়লে গাধারেও দাদা বাঘা লাগে রে, দাদা বাঘা লাগে। আপা, আপনারা আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন। আপা আপনি আমাকে মাফ করে দিন। আপা, এলো না আপনার ব্যাগ? দিবেন না? না, আমরা নিব না আপা। এলো না আপনার আংটি। আপা, আপনার মতো মানুষ আমরা জীবনও দেখি নাই আপা। আমরা অনেক বড় ভুল করে লাইছি আপা, আমার মাফ করে দিয়ে আপা। আমরা যাই আপা, আমরা থাকেন। চল। বন্ধু, অনেক শান্তি পেলাম রে। হ্যাঁ, ঠিকই কইছিস। চল যাইয়া।
দুইটা পোলা রুমির ঘর থেকে বাইর হয়ে আইলো। শালারা কি আকামটা করে আইলো নাকি? আবার কইতাছে শান্তি শান্তি লাগতেছে। না, প্রতিবেশী হয়ে আমি চান্স পাইতেছি না, আর এই দুই পোলা আইসা মাঝখান দিয়া গোল দিয়া যাইব, এইটা হইতে দেয়া যায় না। আজকে সুন্দরী তোমারে আমি খাইছি। কিরে, পোলা দুইটারে শান্তি করে বিদায় করছস? পোলা দুইটা বাইরে যায় কইতাছে আহ কি শান্তি। তোদের শান্তি দিছস, আমার শান্তি দিবি না? আমি যে একদিন ধরে তোর পিছে পিছে ঘুরতাছি, আমার শান্তি দিতে ইচ্ছা করে না? আপনি এগুলো কি করতেছেন চাচা? আপনি আমার ঘরে ঢুকছেন কেন? এই কি এর চাচা, কি এর চাচা? এইসব সময় কোনো চাচা চুচি নাই, আমার শান্তি দিতে ইচ্ছা করে না। চাচা আপনি আমার কাছে আইবেন, আমি চিল্লামও কিন্তু দেখেন। চিল্লাবি না? আচ্ছা চিল্লা। গত 6 মাস যাবত আমি এই স্কুলে চাকরি করছি। শত হতাশা কাটিয়ে জীবনের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আবার জীবনে আর কি আছে আপা? আমি জীবনে একটু ভালোভাবে থাকতে চাইছিলাম, ভালোভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু ওই জানোয়ারগুলো আমার ভালোভাবে বাঁচতে দিল না। আমি দর্শিতা। অথচ ধর্ষক আলিমুদ্দিনের নামটা তুমি বলতে পারলে না? প্রভাবশালীদের ভয় আমি নামটা বলতে পারি না, কারণ আজকে নাম বললে কালকে আমার লাশ পড়বে। মরতে চাইলে তো অনেক আগেই ফ্যানে ঝুলে মরতাম। তোমার হাতের এই চিঠিটার বিষয়ে বলবে বলেছিলে, এটা কিসের চিঠি? তোমার সাবেক প্রেমিকের চিঠি? না আপা, এই চিঠিটা এই স্কুল কর্তৃপক্ষের। আর আজকে যে আপনাকে আমার সারা জীবনের ঘটনা বললাম, তার কারণ হচ্ছে এই চিঠি। মানে হলো আজকে স্কুলে আমার শেষ দিন। আজকের পর থেকে আপনার সাথে আমার আর দেখা হবে না। আর এই ব্যাগটা এনেছি কারণ আজকে আমি আর বাড়ি ফিরবো না। কিন্তু কেন? কারণ আমি ধর্ষিতা, তাই। তুমি ধর্ষিতা? তুমি তো পরিস্থিতির শিকার। দোষী তো এই আলিমুদ্দিন, তাকে গ্রাম ছাড়া করা হোক, তাকে জেলে পাঠানো হোক। নিয়ম তো তাই বলে, কিন্তু আমাদের সমাজ তো তা বলে না। এখনো সব দোষ বর্তায় ধর্ষিতার উপর। যে স্কুলে অন্যের প্রতিবাদ করার শিক্ষা দিয়ে আসছে, সেই স্কুল কর্তৃপক্ষ আজকে আমাকে তাড়াই দিচ্ছে। তারা বলেছে যে এই স্কুলে আমি থাকলে তাদের নাকি বদনাম হবে। তাই আজকে আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কই যামু জানি না, শুধু জানি এই সমাজে এখনো নারীদের শক্ত পা দাঁড়াইতে গেলে অনেক কাঠখড় বইতে হয়। সেইখানে আমার মতো একলা অসহায় একটা নারীর বেঁচে থাকাই তো কঠিন। এই হলো আমাকে শিক্ষিত সমাজ। এখানে আমার দোষ কোথায়? আমার লগে এমন হইব? আমার লগে কেন এমন হইব? আমার মা বাবা নাই, পরিবার নাই, এর লিগা আমি অসহায় বইলা এক জীবনে সবার কি পরিবারের সৌভাগ্য হয়? হয় না। এই সমাজ কি বদলাইব না? হয়তো বদলাইব। সেদিন আমি কোথায় থাকবো আমি জানি না।
VTV Entertainment।